আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 6 পরমাণুর গঠন। পরমাণুর গঠন অধ্যায়টা পড়ার জন্য আমরা যেটা প্রথমে পড়ব পরমাণু সম্পর্কে পড়ব। পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এগুলোকে অণু এবং পরমাণু বলা হয়। অনেকগুলো পরমাণু মিলে অণু গঠিত হয়। এই যে পরমাণুটা কি বিভাজ্য নাকি অবিভাজ্য, এই নিয়ে অনেকজন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ পোষণ করেছেন। তার মধ্যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 4 শব্দে খ্রিস্টপূর্ব 4 শব্দে বলেছেন যে পরমাণুটা হচ্ছে অবিভাজ্য, এটাকে আর ভাঙা যায় না। কিন্তু তার এই মতবাদে দ্বিমতটা পোষণ করেছেন প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটো বলেছেন যে পদার্থ হচ্ছে অবিচ্ছিন্ন, এটাকে যতই ভাঙা হোক না কেন এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। কিন্তু ডাল্টন আবার এই মতবাদটাকে হচ্ছে যে বলেছে যে 1803 সালে একটা পরীক্ষা করে বলেছে যে পদার্থ হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, এটাকে আর কি করা যায় না, ভাঙা যায় না। তো পরমাণু হচ্ছে অবিভাজ্য। তো এই জিনিসটা বলার কারণে হচ্ছে সবাই তার মতবাদটা গ্রহণ করে, প্লেটোর মতবাদটা আর কেউ গ্রহণ করে না। এরপরে ডাল্টনের মতবাদটার যে ঠিক না এই জিনিসটা প্রমাণ করেছে বোর এবং রাদারফোর্ড। বোর এবং রাদারফোর্ড এবং তার সহকর্মীরা একটা পরীক্ষা করে তারা দেখা যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান এবং ভরটা কেন্দ্রীভূত থাকে। তো এটা কিভাবে হয়েছে, আমরা যদি এই যে আমি জিনিসটা এই যে বোর্ডের মধ্যে দেখিয়েছি যে একটা পরমাণু হচ্ছে যে তিনটা কণিকা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন সংখ্যা, এই প্রোটন সংখ্যাটা ধনাত্মক, নিউট্রন সংখ্যার কোনো চার্জ নাই, ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক। তো প্রোটন আর যে নিউট্রন এই দুটোর যোগফলটাই হচ্ছে যে তার ভর, এই দুটোর যোগফল ভর, এই দুটো কোণ থেকে কেন্দ্রে। তো রাদারফোর্ড সেটাই দেখিয়েছেন পরমাণুর ধনাত্মক আধান এবং ভর এক কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, আর ঋণাত্মক আধান যুক্ত যে কণিকা সেটা হচ্ছে চারপাশে ঘুরতে থাকে। তো এই জিনিসটার পরে তার মানে দেখা গেল যে পরমাণুতে তাহলে কি আছে, তিনটা কণিকা আছে, তার মানে কি পরমাণুকে ভাগ করা যাচ্ছে, পরমাণু অবিভাজ্য না। এরপরে কিন্তু রাদারফোর্ড এখানে একটা কথা বলে নাই যে ইলেকট্রন যে আছে সে কোথায় অবস্থান করবে। ইলেকট্রন গুলো পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে স্থির কক্ষপথে অবস্থান করে ঘুরে, এগুলাকে হচ্ছে যে কক্ষপথ বলা হয়। এই কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছিলেন বোর। তো এখান থেকে যেটা জানা গেল যে পরমাণু আসলে কি, এই যে বিজ্ঞানীদের যে কথাগুলো সেখান থেকে জানা গেল পরমাণু আসলে অবিভাজ্য না, পরমাণু হচ্ছে যে বিভাজ্য। এটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা কণিকা দিয়ে গঠিত। ওর কেন্দ্রে থাকবে ইলেকট্রন আর কেন্দ্রে থাকবে প্রোটন আর নিউট্রন। এই দুইটা যোগফলকে বলা হয় ভর সংখ্যা, তার মানে ভরটা কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এবং এটাকে বলা কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস আর যে চারপাশে যে থাকবে কি ইলেকট্রন, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝখানে বেশিরভাগ জায়গাটা হচ্ছে যে ফাঁকা, এখানে অনেক দূরত্বটা ফাঁকা, এখানে একটা ইলেকট্রন যেটা সেটার হচ্ছে যে তেমন কোনো একটা কিনে ভর নেই, ভরটা হচ্ছে নগণ্য। এই জন্য বলা হয় পরমাণুর বেশিরভাগ জায়গা কি ফাঁকা। তো এই যে পরমাণু সম্পর্কে জানলাম, এরপরে আমরা যেটা জানবো পারমাণবিক সংখ্যা কাকে বলে। পরমাণুর প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে আমাদেরকে যদি বলে কোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 বলতে কি বুঝো, তাহলে ওই পরমাণুতে প্রোটন, যেহেতু আমরা জানি কোন একটা পরমাণুর প্রোটন সংখ্যাটাই তার পারমাণবিক সংখ্যা, তার মানে পারমাণবিক সংখ্যা 6 মানে হচ্ছে তার মধ্যে প্রোটন সংখ্যা 6, আর পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। তার মানে ওই যে পরমাণুর পারমাণবিক সংখ্যা 6, তার প্রোটন সংখ্যা 6, তার ইলেকট্রন সংখ্যা কত হলো 6। কিন্তু নিউটন সংখ্যা জানতে হলে আমাদেরকে জানতে হবে ভর সংখ্যা। তো ভর সংখ্যাটা কি, ভর সংখ্যার প্রোটন জানতে হবে। ভর সংখ্যা কার, তাহলে আমরা কিভাবে বের করব, প্রোটন আর নিউটন সংখ্যার যোগফল থেকে আসবে ভর সংখ্যা। তাহলে তোমাদের যদি কোনো একটা অঙ্ক আসে ভর সংখ্যা দেওয়া থাকে, প্রোটন সংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে তোমরা কি বের করতে পারবে, নিউটন সংখ্যাটা সহজেই বের করতে পারবে। অথবা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, নিউটন সংখ্যা ভর সংখ্যা বের করতে বলতে পারে, প্রোটন সংখ্যা বের করতে বলতে পারে, আবার ইলেকট্রন সংখ্যা কত সেটাও বের করতে বলতে পারে। তো প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এগুলো সম্পর্কে হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, এগুলো সম্পর্কে হচ্ছে একটা ভালো ধারণা থাকতে হবে। এরপরে আমাদের বইয়ে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে আইসোটোপ। আইসোটোপটা কি, আইসোটোপটা হচ্ছে মৌলের একটি ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যাটা সেম থাকবে কিন্তু তাদের নিউটন সংখ্যাটা ভিন্ন হবে, এদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আইসোটোপের উদাহরণের জন্য অষ্টম শ্রেণীতে দুটো উদাহরণ দিয়েছে, একটা হচ্ছে কার্বনের উদাহরণ আর একটা হাইড্রোজেনের উদাহরণ। কার্বনের উদাহরণ, হাইড্রোজেনের উদাহরণ যেটা দিয়েছে, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ সম্পর্কে বলেছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটা পার্থক্য কিভাবে হলো, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম তিনজনেরই পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। পারমাণবিক সংখ্যা 1, তো মানে কি প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1। কিন্তু প্রোটিয়ামের
নিউট্রন সংখ্যা 0, এজন্য ওর ভর সংখ্যা হয় 1, ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা 1, ভর সংখ্যা হয় 2, আর ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা 2, এজন্য ভর সংখ্যা হয় 3। একইভাবে তার মানে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য ভর সংখ্যার যে ভিন্নতা এটাই হচ্ছে আইসোটোপ, এজন্য এরা পরস্পরের আইসোটোপ। কিন্তু প্রোটন সংখ্যা তো সেম, এজন্য হাইড্রোজেনের আইসোটোপ 3টা, কার্বনেরও 3টা আইসোটোপ, তিনজনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 6, কিন্তু প্রথম জনের হচ্ছে যে নিউট্রন সংখ্যা 6, দ্বিতীয় জনের নিউট্রন সংখ্যা 7, তৃতীয় জনের নিউট্রন সংখ্যা হচ্ছে 8। এই যে আইসোটোপগুলো, এই আইসোটোপগুলো থেকে যখন বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয় এবং কণা নির্গত হয় তখন এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে, কৃষি ক্ষেত্রে, তারপর ভূতাত্ত্বিক গবেষণায়। চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার? চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আসলে কি হবে? কোনো একটা রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে রক্তের মধ্য দিয়ে যদি আইসোটোপটা প্রেরণ করা হয়, মৌলগুলো আর তেজস্ক্রিয় মৌল যেগুলো, এই মৌলগুলো যখন প্রেরণ করা হয়, এই তেজস্ক্রিয় মৌলগুলো প্রেরণ করার মাধ্যমে রক্তনালীটা কোন দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা শনাক্ত করা যায়। একইভাবে মৌল, এই তেজস্ক্রিয় মৌল দিয়ে তো কোথায় কোন কোষটা ক্যান্সারে আক্রান্ত হয়েছে সেই ক্যান্সার আক্রান্ত কোষটাও শনাক্ত করা যায়। আবার আক্রান্ত কোষটাকে ধ্বংস করার কাজেও তেজস্ক্রিয় রশ্মিটার আইসোটোপগুলো ব্যবহার করা হয়। এরপরে আসছে যে এরপরে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে ডাক্তারি যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করলে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার হয়। এটাই হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। কৃষি ক্ষেত্রে কি পতঙ্গ নিধন আর হচ্ছে কোন সার কি পরিমাণে ব্যবহার করতে হবে এটাই। এরপরে আসছে কৃষিক্ষেত্রে খাদ্য সংরক্ষণে ব্যাকটেরিয়া সহ জীবাণু যেগুলো তেজস্ক্রিয় আইসোটোপে মারা যায় জীবাণুগুলো, সেজন্য এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে পারি। তারপরে যেটা আসছে যে ভূতাত্ত্বিক গবেষণায়, এটা ফসিলের বয়স থেকে যে এখানে যে আইসোটোপ গুলো থাকে, এই আইসোটোপ গুলো দেখে যে সেগুলো তেজস্ক্রিয়তার হার স্থায়ী বা অস্থায়ী, এটা দেখে হচ্ছে যে ফসিলটি কত বছরের পুরনো সেটা নির্ণয় করা যায়। তো ভূতাত্ত্বিক গবেষণায় আসলে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ এগুলো স্থায়িত্ব বা অস্থায়িত্ব দেখেই এই গবেষণায় আমরা আইসোটোপের ব্যবহারটা দেখতে পাই। এই ছিল আইসোটোপের ব্যবহার। তো পরীক্ষায় তোমাদের আইসোটোপ কি, আইসোটোপের ব্যবহার আসবে। আর প্রথম পার্টে আমরা যেটা পড়েছি যে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো দিয়ে ভর সংখ্যা নির্ণয় করতে হবে, নিউট্রন সংখ্যা লিখতে হবে, এই ম্যাথগুলো আসবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি ক্লাসটি সবার কাছে ভালো লাগছে। আগামী ক্লাস আমরা অন্য কোনো টপিক নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।